এখনো ভাঙাচোরা অবস্থায় আছে। কেন মানিকগঞ্জের স্কুল কলেজে বেহাল দশা? আপনাদের মনে থাকবার কথা, স্বাধীনতার ঘোষণাপত্রে 1971 সালের 17 এপ্রিল আমাদের প্রবাসী সরকার যে ঘোষণাপত্র পাঠ করেছিল, সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে কিসের ভিত্তিতে? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রের পরতে পরতে যদি আপনি তাকান, আপনার বাসা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন, সেই রাস্তাটা কেন আপনাকে অ্যাক্সিডেন্টের দিকে ফেলে দেয়? কেন বাংলাদেশে প্রতি মাসে 700-800 নাগরিক শুধুমাত্র মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়? কেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রোড অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে? কেন বাংলাদেশের এখনো 40-50% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে? আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে, কোন সরকারি অফিসে ঘুষ লেনদেন করা ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না? আপনার বাড়ির সামনের ড্রেনে ময়লার পানি, বৃষ্টির পানি, সুয়েজের পানি একাকার হয়ে যাচ্ছে। আপনার এই মানিকগঞ্জে তো ব্রিটিশ পিরিয়ড থেকে মন্ত্রীরা ছিলেন, প্রত্যেক দলের মন্ত্রী ছিল এই মানিকগঞ্জে। তাহলে কেন মানিকগঞ্জ আজকে অবহেলিত? কেন আপনাদের রাস্তাঘাটের চারপাশ এখনো ভাঙাচোরা অবস্থায় আছে? কেন মানিকগঞ্জের স্কুল কলেজে বেহাল দশা? কেন মানিকগঞ্জের প্রত্যেকটা পরিবারে আজকে বেকারত্বের অভিশাপ হচ্ছে? মাদক, কেন মাদক? এইখানে মাদক এবং চাঁদাবাজিতে সিন্ডিকেটে ভরে গেছে। আপনাদের খোলা জায়গাগুলোতে মাদকের সংসদ বসে, সংসদের চকি বসে, ওই চকিতে ঘুষের আর লেনদেন হয় রাতের বেলার চাঁদার। এইরকম বাংলাদেশ করবার জন্য তো এই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই। অতএব এই সাম্যটা কোথায়? যেই বাংলাদেশে ধনীর ছেলে আরো ধনী হচ্ছে, যেই বাংলাদেশে নেতাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে, কিন্তু আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে স্থানীয় ভালো স্কুল কলেজে পড়াতে পারি না? আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন, মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে। ন্যূনতম স্বাস্থ্য সেবা নাই। ঢাকা মেডিকেলে যান, যে কোনো জায়গাতে যান, তাহলে 53 বছর পরেও আমার সেই স্বপ্নের স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায়? আপনি আদালত পাড়ায় যান, অবিচারের মিথ্যা মামলায় মানিকগঞ্জ শুধু না পুরো বাংলাদেশ ছেড়ে গেছে। তাহলে সেই ইনসাফের লড়াই করে যেই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি, সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন বেইনসাফের ঠিকাদারি চলেছে? কেন বকরাবাজদেরকে ছাড়া বাংলাদেশে কোনো ফুটপাতে হাঁটা যায় না? বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড, বাসের স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি, হাটঘাট, মাঠ দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে, এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশের জন্য তো 71-এ আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই, লড়াই করে নাই। 1400 শহীদরা গত বছর 36শে জুলাই করে নাই। তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায়? যেই বাংলাদেশটার জন্য আমাদের রক্তের পরতে পরতে প্রত্যেক দিন আমি আপনি খুঁজি। প্রত্যেকটা সরকারি অফিসে গেলে মনে হবে আপনি ভিনদেশ থেকে এসেছেন। এরা আপনার দেশের মানুষ না। টেবিল থেকে ফাইল নড়ে না, এই টেবিল থেকে ওই টেবিলে যায় না। নোট না দিলে, টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না। এই কেমন বাংলাদেশ? সেই বাংলাদেশটা বদলে দেবার যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। যেইটা জনগণের ভোগান্তি, সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এবং আপনাদের যেটা কষ্ট, আপনাদের যেটা দুঃখ, যেটার জন্য লড়াই করা হচ্ছে এবি পার্টির রাজনীতি, আপনার যেখানে ভোগান্তি, সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করা, ঝগড়া করা, তদবির করা, মিছিল মিটিং করা, সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না। কৃষকের ছেলে হোক, মুচির ছেলে হোক, হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক, যদি যোগ্য হয়, যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত, তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি।